কিলিয়ান এমবাপে নেই, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তো আছেন। টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়ন্স লিগ, ভিনিসিয়াস জুনিয়র ভালো একটা ম্যাচ আপনাকে উপহার দেবে। বড় ম্যাচে তিনি যে নিজেকে কোন উচ্চতায় নিয়ে যান সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। সেই ভিনিসিয়াস আবারও দায়িত্ব নিলেন এবং দলকে দুর্দান্ত একটা জয় উপহার দিলেন। এই ভিনিসিয়াসকে আপনি যেভাবেই বর্ণনা করবেন সেভাবেই কম হবে। ভিনিসিয়াস জুনিয়রের নৃত্য দেখার জন্য যারা রাত জেগেছিলেন তাদের রাতটা বোধহয় সফল হলো। আর যেই মানুষগুলো রিয়াল মাদ্রিদের জয় দেখার জন্য বসেছিলেন, অপেক্ষা করছিলেন যে বেনফিকাকে একটা শিক্ষা দিতে হবে, ঘরের মাঠে ডেকে এনে রিয়াল মাদ্রিদ তাদেরকে সেই শিক্ষাটাই শুধু দেয়নি, বরং ফুটবলে যে আসলেই সৌন্দর্য বলতে কিছু আছে রিয়াল মাদ্রিদ সেটাই শিখিয়ে দিল। একে একে প্রত্যেকের নাম যদি আলাদা আলাদা করে বলা শুরু করি তাহলে 11টা পর্ব করতে হবে বা 12টা পর্বও করা লাগতে পারে। কিন্তু কিছু কিছু জায়গা এমনভাবে বলা উচিত যেই মানুষগুলো আসলে এমনভাবে রিয়াল মাদ্রিদকে দেন এবং রিয়াল মাদ্রিদের জন্য জন্ম হয়েছে মনে হয়, সেই মানুষগুলোকে নিয়ে আসলে একটু বেশি আলোচনা করা উচিত। নাম্বার 1, থিবো কোর্তোয়া। যদি আপনি এই মুহূর্তে এমন কোন একজন প্লেয়ারকে খুঁজে পেতে চান যেই মানুষটার জন্মই মনে হয় হয়েছে রিয়াল মাদ্রিদের জন্য, তাহলে আপনি দেখুন থিবো কোর্তোয়ার দিকে। দুটো মানুষকে নিয়ে আমি সব সময় একটা কথা বলি, দুটো মানুষকে নিয়ে। নাম্বার 1, কার্লো আনচেলত্তি, যে সান্তিয়াগো বার্নাব্যুর সামনে একটা স্ট্যাচু বানায় রাখা উচিত। নতুন যে কোচরা আসবে তারা যেন কার্লো আনচেলত্তির এই স্ট্যাচুটা দেখে এবং শিক্ষা নেয় ভঙ্গুর রিয়াল মাদ্রিদকে নিয়ে একটা জোড়াতালির স্কোয়াড নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় সেই নিদর্শন কিন্তু কার্লো আনচেলত্তি দেখিয়ে দিয়েছিলেন। আরও একজন ব্যক্তির নাম এই মুহূর্তে বলতে হবে, তা হলো থিবো কোর্তোয়া। এই মানুষটার গ্লাভস জোড়া রিয়াল মাদ্রিদ যেন কোনো একটা ক্যাবিনেটে রেখে দেয়, যেমন ট্রফি রাখা হয় ঠিক তেমনিভাবে ক্যাবিনেটে যেন থিবো কোর্তোয়ার গ্লাভস জোড়া রেখে দেওয়া হয়। কেন এই কথাগুলো বললাম জানেন? তার কারণ হলো আপনি একটা জিনিস হিসেব করে দেখবেন যে রিয়াল মাদ্রিদের গোলপোস্টের নিচে যদি থিবো কোর্তোয়ার মতন একজন ব্যক্তি না থাকতো তাহলে বোধহয় লিভারপুলের বিপক্ষে ওই ফাইনাল অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ওই ফাইনালটা জিতে আসার মনে হয় না আসলে কোনো সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের জন্য। তাহলে হিসাব কি বলে যে এখন যে 15টার জন্য গর্ব করে রিয়াল মাদ্রিদ, সেই 15টার জন্য কি আসলেই গর্ব করতে পারতো? হয়তোবা সেখানে লেখা থাকতো 15টা নয় 14টা। তো এই ব্যক্তিকে নিয়ে আপনি যত বলবেন ততই কম হবে। প্রত্যেকটা প্লেয়ার অফ ফর্মে গেলেও থিবো কোর্তোয়া একা দাঁড়িয়ে থাকেন যে তোমরা আমার সামনে অন্ততপক্ষে একটু দাঁড়াও আর তোমরা খেলাটা চালিয়ে যাও, গোল করো, ঠেকানোর দায়িত্ব বোধহয় আমার। ডিফেন্ডাররা যদি খুব বেশি ব্লান্ডার না করে তাহলে সেই দিন থিবো কোর্তোয়া কী করতে পারে নতুন করে আর কিছু বলার নেই। থিবো কোর্তোয়া আবারও প্রমাণ করলেন যে তার জন্মটাই হয়েছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদের জন্য। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে শুধু এতটুকুই বলবো যে তুমি এভাবেই নেচে যাও, তোমার এই রকম নৃত্য দেখার জন্য সকলেই তাকিয়ে থাকে। এটা সান্তিয়াগো বার্নাব্যু, তুমি যেভাবেই নাচবে ঠিক সেভাবেই তোমাকে বরণ করে নেওয়া হবে, তোমাকে গ্রহণ করা হবে। এইটাই সান্তিয়াগো বার্নাব্যু, যেখানে তোমার ড্যান্স দেখার জন্য মানুষ অপেক্ষা করে। হ্যাঁ, এটাও সত্য, তোমার বাজে পারফরমেন্সের সময় মানুষ তোমাকে বু দেয়, আমিও সমালোচনা করি, তার কারণ এটা রিয়াল মাদ্রিদ, এখানে থাকতে হলে পারফর্ম করতে হবে। অবশ্যই সমালোচনাকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য আমরা যতবার সমালোচনা নিয়ে বিশ্ব দরবারে হাজির হব কিংবা আমরা যতই কথা বলবো, তুমি যদি এরকম পারফরমেন্স দাও আমাদের সব সমালোচনা মিথ্যে হয়ে যাবে। প্রতিবার তুমি আমাদেরকে এভাবে মিথ্যা প্রমাণিত করো। একজন ব্যক্তির নাম, দুজন ব্যক্তির নাম তো নিলাম, আরও একজন ব্যক্তির নাম আসলে নিতে হয়, সেটা হলো আর্লিয়েন শুয়েমেনের কথা। গোলটা টনি ক্রুসের কথা মনে করিয়ে দিল আজকের ম্যাচে, অন্ততপক্ষে বেনফিকার বিপক্ষে সেকেন্ড লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ সম্ভবত তিনি খেলে ফেললেন। এতে কোনো প্রকার সন্দেহ নেই যে গোলটা করলেন চোখে লেগে থাকার মতো। শুধু কি তাই, যেভাবে ট্যাকেল করেছেন ডিফেন্সে, এরপরে সামনের দিকে উঠে গিয়ে বক্স টু বক্স প্রত্যেকটা জায়গায় লিঙ্ক আপ যেভাবে করেছেন, প্রত্যেকটা জিনিস আপনি হয়তোবা মার্ক করেছেন। রিয়াল মাদ্রিদ জিতেছে, রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে যাবে, কিন্তু কথা হলো দুঃখটা থেকে যায়। রাউল অ্যাসেন্সিওর অসুস্থতাটা হয়তোবা কিছুটা আপনার মন খারাপ হতে পারে, কিন্তু মন খারাপের আরও বড় একটা কারণ হলো যেই ধরনের ব্লান্ডার তিনি ইদানিং সময়ে করছে, এটা রিয়াল মাদ্রিদের জন্য আসলেই কনসার্নিং একটা বিষয়। আর যদি আরেকটা ডিফেন্ডার ইনজুরিতে পড়ে যায় তাহলে রিয়াল মাদ্রিদের অবস্থা কি হবে সেটা নিশ্চয়ই ফ্লোরেন্তিনো পেরেজ থেকে নিয়ে শুরু করে মাদ্রিদ ভক্তরা ভালো করে জেনে থাকবে। আমি আমার জায়গা থেকে একটা কথা সবসময় বলবো যে রিয়াল মাদ্রিদ ফিরে আসতে জানে, রিয়াল মাদ্রিদ খেলতে জানে, রিয়াল মাদ্রিদ ফুটবল কিভাবে খেলতে হয় সেটা সবাইকে জানিয়ে দিতে জানে। আর্দা গুলারের গোলটা হলে আসলেই খুব খুশি হতাম, তার জন্মদিনটা আসলেই অন্যরকম হতে পারতো, কিন্তু অফসাইডের কারণে হয়নি।
ওভারঅল ফেদে ভালভার্দের কথা যদি আপনি বলেন, কামাভিঙ্গার কথা যদি বলেন, আলভারো ক্যারভারাস আরেকটু অ্যাক্টিভিটি যদি দেখাতে পারতেন খুবই ভালো লাগতো। ফেদে ভালভার্দের কথা আলাদা করে নতুন করে কিছু বলার নাই, যতগুলো প্লেয়ার মানে যে কজনের নাম বললাম তার ভেতরে থিবো কোর্তোয়া, ভিনিসিয়াস, আর্লিয়ান শুয়েমেনি, একইভাবে ফেদে ভালভার্দের নামটাও নিতে হয় যে এই মানুষগুলো রিয়াল মাদ্রিদের জন্য যেভাবে উজাড় করে দেয়, তাতে করে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আপনি বলতে বাধ্য হন যে এই ধরনের ম্যাচ দেখার জন্য আমরা রাত জাগি। ধন্যবাদ রিয়াল মাদ্রিদ যারা এই ধরনের খেলা উপহার দেয়। কেমন দেখলেন বেনফিকার বিপক্ষে ম্যাচ? নিশ্চয়ই উপভোগ করেছেন। কার খেলা বেশি আপনার চোখে লেগে আছে নিশ্চয়ই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।